চলো, শোনা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। এনিওয়ান? কেউ একটু বলো, হ্যাঁ না কিছু, এনিথিং? Yes, sir. ওকে, চলো। গুড ইভিনিং। আমি সৌতম ভট্টাচার্য ফ্রম আইপিজিএমআর এসএসকেএম হসপিটাল। তো আজকে আমরা স্টার্ট করব। আমাদের লাস্ট অবধি হয়েছিল 13টা কোশ্চেন আমরা কভার করেছিলাম। আজকে অবস্ট্যাটিক্সের লাস্ট ক্লাস। তো আজকে আরও 5-6টা কোশ্চেন কভার করব। তো এটা দিয়ে মোটামুটি তোমাদের লাস্ট 10 ইয়ার্সের 95% কোশ্চেন কভার হয়ে যাচ্ছে, যতদূর আমার দেখা আছে। তো যদি কিছু এরপরে বাকি থাকে, কোশ্চেন্স বাকি থাকে, তো তোমরা সেটা আমাকে গ্রুপে বলো, আমি সেগুলো কভার করে দেবো। এর মাঝখানে কয়েকদিন একটা 1 মাস মতো একটা গ্যাপ হবে। মেবি ওই টাইমটায় শুভ্রতা তোমাদের পড়াবে। তো ঠিক আছে, গাইনির মোটামুটি আজকে লাস্ট ক্লাস। আর বাকি আমরা আবার পরে কন্টিনিউ করবো, এখনকার জন্য লাস্ট। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। সো আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে অ্যাবর্শন। সো হোয়াট ইজ অ্যাবর্শন? Abortion is the expulsion or extraction from its mother of an embryo or fetus weighing 500 gram or less, which is not capable of independent survival according to WHO. সো আমরা যেরকমভাবে পড়ি, আমরা প্রপার একটা কোশ্চেনে প্রথমে ডেফিনেশন পড়ি, সেটার আন্ডারে যে পয়েন্টসগুলো থাকে সেগুলো কভার করি, আর মেইন যে পয়েন্টসগুলো আমরা মিস করতে পারবো না সেগুলো দেখে নিই। So first of all, definition of abortion. Abortion is the expulsion or extraction from its mother of an embryo or fetus weighing 500 gram or less. So these are the points: expulsion or extraction from its mother of an embryo or fetus weighing 500 gram or less when it is not capable or independent survival. মানে বাচ্চা হতে পারে বা বাচ্চার কোনো পার্ট হতে পারে, প্রপারলি বেবিটা ফিটাসটা গ্রো করেনি তখনও, সেটার এক্সপালশন হচ্ছে অর এক্সট্রাকশন করা হচ্ছে, মানে স্পন্টেনিয়াস হচ্ছে বা জোর করে করা হচ্ছে, আর এটা 500 গ্রাম বা তার থেকে কম, দেন আমরা এটা WHO রেকমেন্ডেশনে আমরা এটাকে অ্যাবর্শন বলছি। This 500 gram of fetal development is attained approximately at 22 weeks or 154 days. মানে আমাদের নর্মাল বেবি বার্থ ফিটাস গ্রোথের আমরা যদি কার্ভ দেখি, তাহলে মোটামুটি 22 উইক্সে বেবিটা গ্রো, 22 উইক্সে এটা 500 গ্রাম রিচ করে। সো আমরা ওটাকে অ্যাপ্রক্সিমেটলি 22 উইক্স আর 154 ডেজ অফ জেস্টেশন ধরছি। The expelled embryo or fetus is called the abortus. যেটা বেরিয়ে এলো, whatever be it, it is called the abortus. And the word miscarriage, we often interchange the word abortion and miscarriage. Miscarriage আর abortionটাকে আমরা interchangeally ইউজ করি, কিন্তু এটা সেম নয়। Abortion is the wholesome term, miscarriage is a part of it. So miscarriageটা কি? যখন অ্যাবর্শনটা স্পন্টেনিয়াস হচ্ছে তখন আমরা সেটাকে মিসক্যারেজ করি। তো আমরা ক্লাসিফিকেশনে সেটা দেখছি পরে। তাহলে অ্যাবর্শন কি হলো? Extraction or expulsion of an embryo or fetus weighing 500 gram or less, which is not capable of independent survival. আর এটা 22 উইকসে আমাদের 500 গ্রাম আমরা রিচ করি। And miscarriage and abortion are not same. Miscarriage is spontaneous abortion. So now, classification of abortion. Classification of abortion কি, mainly two types: spontaneous or miscarriage. Spontaneous, which is called miscarriage, and induced, which is deliberate, যেটা আমরা নিজেরা করছি। ঠিক আছে, তো স্পন্টেনিয়াস যেটা হচ্ছে, which is isolated or sporadic and recurrent. Spontaneous যদি হয় সেটা isolated, মানে কোনো একটা হলো, সেটার সাথে পুরনো আগের কোনো রিলেশন নেই, or recurrent মানে বারবার হচ্ছে। এবার আইসোলেটেড আর রেকারেন্ট এগুলো বিভিন্ন টাইপের হতে পারে, যেমন থ্রেটেন বাই হু, ভেরিয়াস রিস্ক ফ্যাক্টর, কি কি সেগুলো আমরা দেখব। ইনএভিটেবল, মানে যেটা আটকানো যাচ্ছে না, মানে এমন কিছু মায়ের রোগ আছে বা বাচ্চার রোগ আছে যেটার জন্য অ্যাবর্শন হবেই, দ্যাট ইজ ইনএভিটেবল। কমপ্লিট, টোটাল ফিটাসটা বেরিয়ে আসছে। ইনকমপ্লিট, টোটাল অ্যাবর্শন হয়নি, কিছু পার্ট ভেতরে থেকে গেছে। মিসড, কখন অ্যাবর্শন হয়েছে বুঝতে পারেনি। অ্যান্ড সেপটিক, হুইচ ইজ লেস কমন। সেপটিক আমরা এখানে ডিটেলসে পড়বো, কারণ তোমাদের এটা কোশ্চেনে এসেছিল 10 ইয়ার্সে। সো আর সেকেন্ড হচ্ছে ইনডিউসড অর ডেলিভারেট, এটা দু রকম হতে পারে, দ্যাট ইজ লিগাল, দ্যাট ইজ এমটিপি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এটার বিভিন্ন অ্যাসপেক্ট থাকতে পারে, অথবা ইললিগাল, হুইচ ইজ আনসেফ,
যেটার মোস্ট কমন কমপ্লিকেশন হচ্ছে সেপটিক অ্যাবর্শন। ঠিক আছে, তাহলে আমরা অ্যাবর্শনের ভেরিয়াস টাইপস দেখলাম, মেনলি স্পন্টেনিয়াস অ্যান্ড ইনডিউসড। ওকে, সেকেন্ড তোমাদের একটা কোশ্চেন আছে যেটা আমি ভাবলাম এখানে অ্যাড্রেস করে দেওয়া উচিত, দ্যাট ইজ হোয়াট আর দ্য কজেস অফ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অর ডিফারেন্ট কজেস অফ আর্লি অফ ব্লিডিং পার ভ্যাজাইনা ইন দ্য আর্লি মান্থস অফ প্রেগনেন্সি। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা অনেকবার এসছে। সো ব্লিডিং পার ভ্যাজাইনা ইন দ্য আর্লি মান্থস অফ প্রেগনেন্সি কি কি হতে পারে? কজেস ডিউ টু প্রেগনেন্সি স্টেট, অ্যাবর্শন হতে পারে ইন 95% কেস, একটোপিক প্রেগনেন্সি, হাইডাটিডিফর্ম মোল, এটা পরে ডিসকাস করব, অ্যান্ড ইমপ্লান্টেশন ব্লিডিং। ইমপ্লান্টেশনের টাইমে আমাদের একটা মাইল্ড ব্লিডিং হয়, দ্যাট ইজ ভেরি ভেরি মাচ ফিজিওলজিক্যাল, দ্যাট ইজ নট প্যাথোলজিক্যাল। অ্যাবর্শন which is the most common, that is 95%, and ectopic pregnancy that causes rupture. মোস্ট কমন হচ্ছে টিউবাল মিন্স ফ্যালোপিয়ান টিউব। তাহলে আমরা কি বললাম কজ অফ, তাহলে আর্লি প্রেগনেন্সিতে পার ভ্যাজাইনাল ব্লিডিং এর কি কি কজ থাকতে পারে? কজেস রিলেটেড টু প্রেগনেন্সি স্টেট, তাহলে চারটে কজ: অ্যাবর্শন, একটোপিক প্রেগনেন্সি, হাইডাটিডিফর্ম মোল, অ্যান্ড ইমপ্লান্টেশন ব্লিডিং। Causes with aggravated by pregnancy stage, that is cervical lesions. সার্ভিক্স যদি কোনোভাবে লিশন হয়, যদি ল্যাসারেশন বা সার্ভাইকাল কিছু প্রবলেম থাকে, যদি ইউটেরাইন পলিপ হয়, ভাস্কুলার ইরোশন মানে কোনো আর্টারি বা কোনো ভেইনস রাপচার হয়ে গেছে আর ইরোড হয়ে গেছে, সেখান থেকে ব্লিডিং হচ্ছে, রাপচার্ড ভ্যারিকোজ ভেন্স, দিস আর সোলেন ভেন্স ডিউ টু এনগর্জমেন্ট, ডিউ টু ভালভ, যদি ভেনের ভালভগুলো প্রপারলি কাজ না করে, ভেন্সগুলো এনগর্জ হয়েছে, দ্যাট কজ রাপচার, and obviously malignancy. Okay, next is the যেটা তোমাদের কোশ্চেন এসেছে বললাম, the septic abortion. This is very important. Okay, septic abortion কিভাবে হয় আমরা আগেই দেখলাম। Septic abortion may be caused due to illegal unsafe induced abortion which is deliberate. ঠিক আছে, যেটা আমরা এখানে পড়েছিলাম। তাহলে ডেফিনেশনে আসি, হোয়াট ইজ সেপ্টিক অ্যাবর্শন? A serious uterine infection serious uterine infection that can occur during, shortly before or after an abortion. তাহলে is serious uterine infection that can occur during, shortly before or after an abortion. It is a gynecologic emergency that usually occurs for using non-sterile techniques to evacuate the uterus after an abortion. After an abortion, যদি কিছু parts of the fetus বা parts of the clots থেকে যায় inside the uterus, then সেগুলো remove করতে হয় because it can cause future bleeding. সো সেগুলো রিমুভ করার সময় যদি কোনো নন স্টেরাইল টেকনিক আমরা ইউজ করি, দেন ইট মাইট কজ সেপটিক অ্যাবর্শন। সো এটা কখন কখন হয় এই কেসটা? মোস্টলি যদি ইল্লিগাল কখনো এমটিপি করা হয়, ইল্লিগালি আনসেফ যদি কখনো অ্যাবর্শন করানো হয়, যদি ইনস্টিটিউশনাল না করে ইন আদার কেসেস যদি করা হয়, যদি বাড়িতে করে বা প্রাইভেট সেটআপে ইল্লিগালি করছে, দেন ইট মাইট হ্যাপেন। সো সেপটিক অ্যাবর্শনের সিমটমস কি কি হতে পারে? It might develop within 24 to 48 hours. Symptoms কি কি থাকতে পারে? Chills, fever, vaginal discharge, rapid heart rate, that is tachycardia, elevated temperature, that is hypothermia or pyrexia, leukocytosis, আমাদের WBC কাউন্ট বেড়ে যেতে পারে, that is আমাদের ইনফেকশন হয়েছে, lower abdominal pain, cervical motion tenderness or purulent vaginal discharge. These might be the symptoms: chills, fever, vaginal discharge, rapid heart rate or tachycardia, elevated temperature, leukocytosis, that is increased WBC, lower abdominal pain, cervical motion tenderness, and tenderness means she feels pain when you touch the cervix from the above. Okay, সো সেপটিক অ্যাবর্শনের এবার এই যে প্রবলেমসগুলো ক্রিয়েট হচ্ছে কি কি জন্য হতে পারে? দিজ আর মোস্টলি কজ বাই প্যাথোজেন্স কি কি থাকতে পারে? এশিরেশিয়া কোলাই, ইকোলাই, এন্টেরোব্যাক্টার, প্রোটিয়াস ভলগারিস, স্ট্রেপ্টোককাস, স্টেফাইলোককাস। দুটো মনে রাখলেই হবে, ইকোলাই, স্টেফাইলোককাই মনে রাখো, দ্য মোস্ট কমন ওয়ান্স। এটা মনে রাখো, তাহলেই হবে। ওকে, আর মোস্ট কমনলি যেটা ট্রিটমেন্ট আমরা ইউজ করি, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেবো আর আইভি ফ্লুইড দেবো। আইভি ফ্লুইড দিতে হবে বিকজ সেপসিস যখন হচ্ছে, ইট মাইট গো টু শক, সো আইভি ফ্লুইডস আর ভেরি ইম্পর্টেন্ট।
and the second one is to prevent the cause, that is the broad spectrum intravenous antibiotics. ঠিক আছে, এই ছবিটা আমি পরে এক্সপ্লেন করছি, এটা পরের কোশ্চেনের জন্য। আচ্ছা, এটা খুবই ছোট অ্যান্সার ছিল, মোস্টলি বেসড অন ইউর কোশ্চেন। সো অ্যাবর্শনে কারো কোনো ডাউট থাকলে বলো। আজকে আমরা তাড়াতাড়ি শেষ করব, বলো কারো কোনো ডাউট থাকলে অ্যাবর্শনে। কারো কোনো ডাউট নেই আশা করি, তাহলে আমি এগোই। কেউ হ্যাঁ নাও, যে কোনো একজন কিছু একটু বলো, তাহলে আমি একটু এনার্জি পাই বলার জন্য। কেউ কিছু বলবে না? নো স্যার। মানে এগোবো না, না তোমরা বলবে না? স্যার ডাউট নেই। ওকে, এগোলাম তাহলে। আচ্ছা, তো রেকারেন্ট অ্যাবর্শনে পরের কোশ্চেন, অ্যাবর্শনের পরের কোশ্চেন অবভিয়াসলি আসবে রেকারেন্ট অ্যাবর্শন। মানে একবার আমরা অ্যাবর্শন মানে আমরা কি দেখলাম, একবার লস অফ ফিটাস হয়েছে, সো রেকারেন্ট অ্যাবর্শন ইজ বারবার হচ্ছে। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রেকারেন্ট অ্যাবর্শন? So recurrent abortion is defined as a sequence of 3 or more consecutive spontaneous abortions. Here this point is very important, spontaneous abortions and sequence of 3 or more consecutive, তিনটে বা তার বেশি spontaneous abortion হয়েছে before 20 weeks. So তিনটে মেন পয়েন্ট, সিকোয়েন্স অফ 3 or more spontaneous abortion before 20 weeks, ঠিক আছে? এই তিনটে পয়েন্ট লিখতে হবে ফর রিকারেন্ট অ্যাবর্শন। কোনো কোনো কেসে ইট মাইট বি কনসিডার ইফ দ্য, যদি দুটো বাচ্চার দুটো কনসেপশনের মধ্যে টাইম গ্যাপ অনেক বেশি হয়, বা মাদারের এজ বেশি হয়, ইনফার্টিলিটির চান্স বেশি থাকে, দেন আমরা অনেক সময় দুটোকেও কনসিডার করতে পারি বেসড অন দ্য ভেরিয়াস সার্কামস্ট্যান্সেস। কনসিডার টু আর মোর স্ট্যান্ডার্ড অ্যাজ প্রাইমারি অর সেকেন্ডারি। প্রাইমারি কি সেকেন্ডারি কি আসছি। A woman procuring the 3 consecutive induced abortion is not a habitual aborter. যদি আমরা মানে যদি বাচ্চাটা ইনডিউস করা হয় অ্যাবর্শন, দেন দিস ইজ নট আ রিকারেন্ট অ্যাবর্শন। ওকে, যেটা আমরা ফার্স্ট ডেফিনেশনে পড়লাম, অ্যাবর্শনগুলোকে স্পন্টেনিয়াস হতে হবে, ঠিক আছে? সো কজেস, মোস্ট কমন কজ কি কি হতে পারে? জেনেটিক কজ হতে পারে, জেনেটিক কজে ব্যালেন্স ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশন কীরকম হতে পারে? ট্রান্সলোকেশন বিটুইন ক্রোমোজোম 11 and 22 বা 4 and 8। দিস আর দ্য ব্যালেন্স ট্রান্সলোকেশন। ব্যালেন্স ট্রান্সলোকেশন মানে কি বোঝায়? আমাদের ক্রোমোজোমের আমরা জানি একটা লং এন্ড থাকে, একটা শর্ট এন্ড থাকে। যদি লং এন্ড ট্রান্সলোকেশন হয়, দেন ইট ইজ নোন অ্যাজ ব্যালেন্স ট্রান্সলোকেশন। যদি শর্ট টেল ট্রান্সলোকেশন হয়, দেন ইট ইজ ব্যালেন্স ট্রান্সলোকেশন। কিন্তু যদি শর্ট আর লং এর মধ্যে ট্রান্সলোকেশন হয়, দেন ইট ইজ আনব্যালেন্সড ট্রান্সলোকেশন, ঠিক আছে? সো ব্যালেন্স ট্রান্সলোকেশন যদি জেনেটিক ফ্যাক্টরে থাকে, এছাড়া পুয়ারলি কন্ট্রোল ডায়াবেটিস, মাদারের কী কী প্রবলেম থাকতে পারে ইন ফার্স্ট ট্রাইমেস্টার, যে কারণে আমাদের রেকারেন্ট অ্যাবর্শন হতে পারে। সো 1 নম্বর জেনেটিক ফ্যাক্টরস, 2 নম্বর এন্ডোক্রিন অ্যান্ড মেটাবলিক, তার আন্ডারে যদি মা পুয়ারলি কন্ট্রোল ডায়াবেটিক হয়, লিউটিয়াল ফেস ডিফেক্ট থাকে, মানে প্রোজেস্টেরন কম আসছে, হাইপার সিক্রেশন অফ দ্য এলএইচ, এলএইচ কজেস দ্য মেনসুরেশন সাইকেল। সো হাইপার সিক্রেশন অফ এলএইচ হলে প্রেগনেন্সিটা টিকবে না। ইনফেকশন যদি হয়, ইনহেরিটেড থ্রম্বোফাইলিয়া যদি হয়, most common factor is factor 5 mutation. Factor 5 it accelerates the coagulation. So inherited thrombophilia, that is coagulative disorders যদি থাকে। অটোইমিউনিটি কি হতে পারে? অ্যান্টি ডিএনএ অ্যান্টিবডি থাকতে পারে, হুইচ ইজ এসএলই, অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি, লুপাস অ্যান্টিকোয়াগুল্যান্ট, অ্যান্টি কার্ডিওলিপিন অ্যান্টিবডি, অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি। সবগুলো মনে রাখার দরকার নেই, এসএলই মনে রাখবে অ্যান্ড অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি মনে রাখবে, ঠিক আছে? এসএলই ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ফর অ্যাবর্শন, রিকারেন্ট অ্যাবর্শন। because SLE তখনই diagnosed হয় না প্রেগনেন্ট ফিমেলে। SLE is very prominent cause for abortion, recurrent abortion. সেকেন্ড ট্রাইমেস্টারে কি কি কজ থাকতে পারে? অ্যানাটমিক অ্যাবনর্মালিটি থাকতে পারে, যেগুলো হতে পারে কনজেনিটাল, ইউটেরাস প্রপারলি তৈরি হয়নি, ইউটেরাস ইউনিকর্নিয়েট, বাইকর্নিয়েট, সেপ্টেস, ডাবল ইউটেরাস হয়ে আছে। এগুলো কি কি বোঝায় আমি ছবিতে দেখাবো। এছাড়া ইন্ট্রাইউটেরাইন অ্যাডিশন থাকতে পারে, মানে ইউটেরাসের মধ্যে কিছু স্টিক করা আছে, ইউটেরাস নট প্রপারলি ফাঁকা, যেখানে বাচ্চাটা ইমপ্লান্ট হবে, ঠিক আছে? ইন্ট্রাইউটেরাইন অ্যাডিশন থাকতে পারে, মানে ইউটেরাসের মধ্যে ফাঁকা জায়গাটা নেই যেখানে ফিটাসটা তৈরি হবে।
ইউটেরাইন ফাইব্রয়েড থাকতে পারে, এগেন ইউটেরাসের মধ্যে একটা ফাইব্রয়েড তৈরি হয়ে গেছে, জায়গাটা ফাইব্রয়েডই খেয়ে নিয়েছে, বাচ্চা কি করে হবে। এন্ডোমেট্রিওসিস যদি থাকে, এন্ডোমেট্রিয়াস অনেক বেশি জায়গা দখল করে নিয়েছে। এন্ডোমেট্রিওসিস হাইপার ইনফ্লেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম। সার্ভাইকাল ইনকম্পিটেন্স যদি থাকে, সার্ভিক্স যদি প্রপারলি কম্পিটেন্ট না হয়, দ্যাট ইজ ইন্টারনাল লস অ্যান্ড এক্সটার্নাল লস যদি প্রপারলি নিজেদের মধ্যে মেনটেন না করতে পারে, দ্যাট দিস আর দ্য অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটিস। ক্রনিক ম্যাটার্নাল ইলনেস যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে, অর ইনফেকশন। আচ্ছা, ইউটেরাসের এই কনজেনিটাল অ্যানোমালিগুলো আমি দেখাচ্ছি ছবিতে, যে কটা আছে এখানে, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার নর্মাল ইউটেরাস, দিস ইজ আওয়ার নর্মাল ইউটেরাস, ঠিক আছে। দিস পাস ইজ দ্য ফান্ডাস, দিস ইজ দ্য ফান্ডাস, this is the fundus, this is the endometrium, this is the myometrium, this is the cervix and this is the vagina, ঠিক আছে। এখানে ওকে, এবার আমরা অ্যাবনর্মালিটি গুলো দেখব। ভ্যাজাইনা সেপ্টেটে কি হয়েছে, ভ্যাজাইনাল যে পার্টটা আছে ওটার মাঝখানে একটা সেপ্টাম তৈরি হয়ে গেছে, প্রপারলি ভ্যাজাইনাটা ওপেন নেই। আর্কুয়েট ইউটেরাসে কি হয়েছে, যে ফান্ডাসটা ছিল, ফান্ডাসটা প্রপারলি থিক নয়, গ্রোথ হয়নি। 3 নম্বর হচ্ছে ইউটেরাস সাবসেপ্টাস, মানে ইউটেরাসের যে ফান্ডাসটা ছিল সেখানে একটা একটা মোর সেপ্টাম তৈরি হয়ে গেছে, প্রপারলি যতটা ফাঁকা থাকার ছিল ততটা নেই। সেপ্টেট ইউটেরাস, এই সেপ্টামটা আরো বড়, ঠিক আছে, মানে ইউটেরাসের মধ্যে ফাঁকা জায়গাটা যতটা আমাদের দরকার ছিল সেই জায়গাটা না থেকে একটা সেপ্টাম তৈরি গেছে, মানে মোর লাইক ইউটেরাসটা যেন ভাগ হয়ে গেছে, ঠিক আছে। ইউটেরাস কিভাবে তৈরি হয়, দুটো বুলেরিয়ান ডাক থেকে ইউটেরাস তৈরি হয়। সো দিস আর কনজেনিটাল অ্যান্ড কনজেনিটাল অ্যানাটমিক্যাল ডিফেক্টস, ঠিক আছে। দিস ইজ ইউটেরাস বাইকর্নিস ইউনিকলিস। বাইকর্নিস মানে হচ্ছে দুখানা কর্ণুয়া আছে, দিস আর কল্ড দ্য ইউটেরাইন কর্নুয়ালস, ঠিক আছে। কিন্তু ইউনিকলিস মানে একখানা ইতে চড়েছে। দিস ইজ বাইকর্নিস বাইকলিস, দুখানা কর্ণ, দুখানা সার্ভিক্স। ইউটেরাইন ডাইডেলফাস, পুরো টোটাল ইউটেরাসটাই দুটো আলাদাভাবে তৈরি হয়েছে। আসিমেট্রিক্যাল বাইকর্নুয়েট, আমরা এখানে এইটা যেটা পড়েছিলাম, দিস ওয়াজ সিমেট্রিক্যাল বাইকর্নুয়েট, দিস ইজ আসিমেট্রিক্যাল বাইকর্নুয়েট, এটা ছোট এটা বড়। অ্যান্ড ইট ইজ ইউনিকর্নুয়েট, এটা অলমোস্ট নেই, অনলি দিস পার্ট আছে, ঠিক আছে। আমি অ্যানাটমিক্যাল ডিফেক্টগুলো বোঝাতে পারলাম, কারো কোনো ডাউট থাকলে বলো এই Yes, জায়গাটা। sir. ওকে, চলো। তাহলে এইরকম যদি অ্যানাটমিক্যাল ডিফেক্টসগুলো থাকে তাহলে অবভিয়াসলি বেবি সার্ভাইভ করতে পারবে না, কারণ ইউটেরাস তার ঘরটাই ঠিক নেই, সে কি করে থাকবে, তাই না। চলো, তাহলে হিস্ট্রি। এবার হ্যাঁ, যদি আমার রিকারেন্ট অ্যাবর্শন হয় তাহলে হিস্ট্রি কি হবে। হিস্ট্রিতে আমরা দেখবো যে মেডিকেল কোনো, ধরো মেডিকেল সার্জিক্যাল অবস্টেটিক হিস্ট্রি নেবো, যে আগে কোনো ইউটেরাইন সার্জারি হয়েছিল কিনা, বা মায়ের কোনো প্রিভিয়াস মেডিকেল আর সার্জিক্যাল হিস্ট্রি আছে কিনা, ঠিক আছে। আর নেওয়ার সময় আমরা কি কি দেখবো, প্রিভিয়াস কোনো অ্যাবর্শন ছিল কিনা, হিস্ট্রি অফ এনি ক্রনিক ইলনেস আছে কিনা। আমরা দেখলাম দুটোতেই আমাদের যদি হিস্ট্রি অফ ক্রনিক ইলনেস থাকে তাহলে দেয়ার আর মোর চান্সেস অফ রেকারেন্ট অ্যাবর্শন, আর যদি প্রিভিয়াস অ্যাবর্শন থাকে ইট অ্যাডস আপ টু দ্য মোর চান্সেস অফ রেকারেন্ট অ্যাবর্শন, ঠিক আছে। এক্সামিনেশন কি কি করবো, এক্সামিনেশনের মধ্যে আমাদের মেনলি ইনভেস্টিগেশনগুলো আসছে, ঠিক আছে। ইনভেস্টিগেশন আমরা দেখে নিই, রুটিন ইনভেস্টিগেশন কি কি করবো। রুটিন আমাদের ব্লাড গ্লুকোজ, এবিওটা, এবিও দেখবো, আর এইচ গ্রুপিং দেখবো, আর থাইরয়েড ফাংশন টেস্ট দেখবো। এবিও আর আরএইচ কেন দেখবো, বিকজ ওই এরিথ্রোব্লাস্টোসিস ফিস্টালিসের যদি কেস থাকে, মানে মা পজিটিভ বাচ্চা নেগেটিভ, ঠিক আছে, মায়ের থেকে অ্যান্টিবডি, সরি মা নেগেটিভ বাচ্চা পজিটিভ, মায়ের জন্য বাচ্চার জন্য মায়ের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে গেল, দোজ অ্যান্টিবডিজ মাইট গো থ্রু দ্য প্লাসেন্টা অ্যান্ড কজ দ্য ফিটাল ডেথ। ব্লাড গ্লুকোজ দেখব, বিকজ আমি বলেছিলাম ডায়াবেটিস মেলিটাস ইজ আ ভেরি prominent cause of causing abortion. Thyroid function test, thyroid is a very important factor to maintain the pregnancy. VDRL কোনো ভেরিনিয়াল ডিজিজ আছে কিনা, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে কিনা, টক্সোপ্লাজমা অ্যান্টিবডিজ, টক্সোপ্লাজমা ইজ এটা টর্চ ইনফেকশনের মধ্যে পড়ে, অবভিয়াসলি তোমরা পড়েছো। টর্চ ইনফেকশন ইজ সবসময় আমরা রুল আউট করার চেষ্টা করব, টর্চ ইনফেকশনের জন্য প্রচুর অ্যাবর্শনের কেস পাওয়া যায়, ঠিক আছে। টক্সোপ্লাজমা অ্যান্টিবডি কি কি দেখবো, আইজিএম এন্ড আইজিজি। আইজিএম আর আইজিজির মধ্যে ডিফারেন্স কি, আইজিজি খুব কম টাইমে তৈরি হয়, মানে আমাকে যদি অ্যাকিউট ইনফেকশন দেখতে হয় দেন আমরা আইজিজি দেখবো, যদি আমাকে প্রলং যদি ক্রনিক ইনফেকশন দেখতে হয় দেন আমরা আইজিএম দেখবো, ঠিক আছে। সো দিস ইজ ফর অ্যাকিউট অ্যান্ড দিস ইজ ফর ক্রনিক।
এন্ডোসার্ভাইকাল সোয়াব যদি আমাকে ডিটেক্ট করতে হয়, দেন ক্ল্যামাইডিয়া, মাইক্রোপ্লাজমা অ্যান্ড ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস। অটোইমিউন স্ক্রিনিং যদি করতে হয়, লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি। যদি আমাকে এসএলই আর যদি কনজেনিটাল কোনো এসএলই বা আমাকে যদি কোনো অটোইমিউনিটি ডিফাইন করতে হয়, তাহলে এগুলো দেখবো। ঠিক আছে, লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট আর অ্যান্টিকার্ডিওলিপিন। To rule out endocrine problems like serum LH যদি আমাকে ডে 2-3 সাইকেলে দেখতে হয়, or radiological investigation যদি করতে হয় লাইক congenital malformation দেখার জন্য, যেগুলো বললাম, uterine fibroid আছে কিনা, polycystic ovary আছে কিনা, এগুলো দেখার জন্য। Hysterosalpingography to detect uterine malformation, uterine adhesions or cervical incompetence. বেসিক্যালি রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন গুলো করবো যদি আমার কোনো অ্যানাটমিক্যাল ডিফেক্ট আছে কিনা দেখার জন্য, যে ডিফেক্টগুলোর জন্য আমাদের অ্যাবর্শন হতে পারে, আগে যেগুলো বললাম। And special investigation is karyotyping of husband and wife. Karyotyping is আমাদের সবকটা ক্রোমোজোমাল পিকচার দেখার জন্য, যে সবকটা ক্রোমোজোম ঠিক আছে কিনা, ট্রান্সলোকেশন হয়েছে কিনা, যেটা জেনেটিক ফ্যাক্টর ছিল ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার। তাহলে প্রত্যেকটা কজের সাথে মোস্ট কমন কজ ইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ট্রাইমেস্টারের সাথে কোরিলেট করতে পারলাম ইনভেস্টিগেশনগুলো। করা গেল প্রত্যেকটা ইনভেস্টিগেশনের সাথে কজগুলো। যদি আমরা আমাদের রেজিওলজিক্যাল কজগুলো কেন দেখছি, কারণ আমাদের এখানে অ্যানাটমিক্যাল ডিফেক্টগুলো দেখানোর জন্য। অটোইমিউনগুলো দেখার জন্য আমরা কি করছি, অটোইমিউন স্ক্রিনিং করছি। রুল আউট এন্ডোক্রিন প্রবলেমস, দ্যাট ইজ সিরাম এলএইচ বেশি আছে কিনা, সেটা আমরা এখানে দেখেছিলাম যে হাইপার সিক্রেশন অফ এলএইচ হচ্ছে কিনা। ঠিক আছে, একটা মনে রাখলে আর একটা হয়ে যাবে। যদি কজগুলো মনে রাখো তাহলে ইনভেস্টিগেশনটা এমনি হয়ে যাবে। প্রত্যেকটা কজকে রুল আউট করার জন্য যা যা ইনভেস্টিগেশন লাগে, ব্যাস সেগুলোই। ঠিক আছে, পরেরটা যাচ্ছি, অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি। So what is anemia during pregnancy? Let's go to the definition. নর্মাল অ্যানিমিয়া আমরা তো বলি যে 7 বা 8-এর নিচে নেমে গেলে। ঠিক আছে, বাট ডিউরিং প্রেগনেন্সি যেহেতু এখানে মা আর বাচ্চা দুজনেরই অ্যানিমিয়ার দুজনেরই ব্লাডের প্রয়োজন, সেজন্য ইফ হিমোগ্লোবিন লেভেল goes below 10 gram per dl at any time during pregnancy, that is considered as anemia in pregnancy. Any time মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ট্রাইমেস্টার, এনি টাইম যদি হিমোগ্লোবিন লেভেল 10-এর নিচে চলে যায়, then it is considered as anemia during pregnancy. Okay, hemoglobin level at or below 9 gram per dl requires detailed investigation and appropriate treatment. যদি 9-এর নিচে নেমে যায় তাহলে প্রপার ট্রিটমেন্ট এবং ডিটেইলড ইনভেস্টিগেশন লাগবে। ঠিক আছে, দ্যাট ইজ অ্যান এমার্জেন্সি কেস। সো মাকে ব্লাড দিতে হবে এবং ফাস্ট অ্যাক্ট করতে হবে। সো ডেফিনেশনে কি হলো, যে হিমোগ্লোবিন লেভেল অ্যাট এনি পয়েন্ট অফ টাইম যদি আমার 10-এর নিচে চলে যায়, দ্যাট ইজ কনসিডার অ্যানিমিয়া। ঠিক আছে, ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এবার কজেস আসছি। কজেস কি কি হতে পারে, ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আইসোলেটেড অর কম্বাইন্ড, মানে একসাথে দুটো ডেফিসিয়েন্সি হতে পারে। তো কি কি হতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, ভিটামিন বি 12, প্রোটিন ডেফিসিয়েন্সি। মানে যে যেগুলোতে আমাদের হিমোগ্লোবিন অক্সিজেন পৌঁছে দেয়, সেই ডেফিসিয়েন্সিগুলো হলে আমাদের অ্যানিমিয়া অ্যানিমিয়া হতে পারে। সো এগুলো এগুলো একটা সিঙ্গেল কজও থাকতে পারে, একসাথে দুটো কজও থাকতে পারে, শুধু আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে বা একসাথে আয়রন ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হতে পারে। ধরো মা ফার্স্ট ট্রাইমেস্টার থেকে ফলিক অ্যাসিড আর সেকেন্ড ট্রাইমেস্টার থেকে আয়রন, মানে ওগুলো কন্টিনিউ করেনি, তো মায়ের অফিসে সেকেন্ড ট্রাইমেস্টারের মাঝখানে গিয়ে হয়তো আয়রন ডেফিসিয়েন্সি দেখা দিল, বা থার্ড ট্রাইমেস্টারে গিয়ে আয়রন ডেফিসিয়েন্সি দেখা দিল। ঠিক আছে, হ্যামারেজিক following bleeding in early months or APH, antepartum hemorrhage. This is a very important cause. মাকে জিজ্ঞেস করতে হবে যে মা তোমার আগে কোনো ব্লিডিং হয়েছিল কিনা প্রেগনেন্ট থাকাকালীন। অ্যান্ড ক্রনিক যদি হয়, হুকওয়ার্ম ইনফেস্টেশন, ব্লিডিং পাইলস। বা যদি আদার কোনো সিস্টেমিক সমস্যা থাকে, হুকওয়ার্ম ইনফেস্টেশন হলে ব্লিডিং হবে, ব্লিডিং হিস্ট্রি থাকবে। আর ব্লিডিং পাইলস মানে অবভিয়াসলি পারডেক্টাল ব্লিডিং এর হিস্ট্রি থাকবে। হেরিডিটারি, হেরিডিটারি কজ কি কি হতে পারে যেটার জন্য আমরা অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি দেখতে পারি, মায়ের যদি থ্যালাসেমিয়া থাকে, এগুলো সব মায়ের প্রবলেম। ঠিক আছে, সিকেল সেল হিমোগ্লোবিনোপ্যাথিস থাকতে পারে মায়ের। সিকেল সেল মানে জানো যে আমাদের আরবিসি গুলো প্রপার বাইকনকেভ সেকেন্ডে সিকেল শেপে রয়ে গেছে, কাস্তের মতো দেখতে হয়ে গেছে, মানে নর্মাল এইরকম শেপে থাকে, এখন ব্লাড সেলস গুলো এরকম দেখতে হয়ে গেছে। ঠিক আছে, থ্যালাসেমিয়া তো জানো কনজেনিটাল কনজেনিটাল ডিজিজ, নট কনজেনিটাল, আমি বলবো হেরিডিটারি ডিজিজ, অটোজোমাল রিসেসিভ। আদার হিমোগ্লোবিনোপ্যাথিস, যদি অন্য কোনো হিমোগ্লোবিনের ডিজিজ থাকে, লাইক হিমোগ্লোবিন প্রপারলি ফর্ম হচ্ছে না। ঠিক আছে, হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়াস, যদি হিমোলাইটিক অ্যানিমিয়া প্রেজেন্ট থাকে।
আরবিসি মেমব্রেন ডিফেক্ট অর স্ফেরোসাইটোসিস। স্ফেরোসাইটোসিস মানে হচ্ছে আরবিসি গুলো স্ফেরয়েড হয়ে যায় বাইকনকেভ থেকে, ওগুলো দে আর মোর প্রোন টু গেট ব্রোকেন, মানে হিমোগ্লোবিন আরবিসি লাইসিসের চান্স বেড়ে যায়। সো আরবিসি মেমব্রেন ডিফেক্টও সেম, আরবিসি লাইসিসের চান্স বেড়ে যায়। সো হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়াস। বোন ম্যারো ইনসাফিসিয়েন্সি, প্রপারলি আরবিসি ডাব্লিউবিসি তৈরি হচ্ছে না, ঠিক আছে। It may be due to various drugs like aspirin and domethacin. অ্যানিমিয়া অর ইনফেকশন, যদি কোনো ম্যালেরিয়া, টিউবারকুলোসিস, কালাজ্বর এসব যদি কিছু হয়ে থাকে, বা কোনো ক্রনিক রেনাল ডিজিজ থাকে বা নিওপ্লাজম থাকে। আর হিমাটোলজিক ম্যালিগনেন্সি লাইক লিউকেমিয়া, লিম্ফোমা। তাহলে হেরিডিটারি কী কী কজ থাকতে পারে? থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, আদার হিমোগ্লোবিনোপ্যাথিস, হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া, বোন ম্যারো ইনসাফিসিয়েন্সি, অ্যানিমিয়া অর ইনফেকশন, হিমাটোলজিক ম্যালিগনেন্সি এটসেট্রা। দিস মে বি দ্য কজেস, ঠিক আছে। তাহলে এবার ম্যানেজমেন্ট, তাহলে কী কী পড়লাম আমরা এখানে? অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সির ডেফিনিশন পড়লাম, দেন কজেস বললাম। কজেসের মধ্যে তিনটে, ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, চারটে ডেফিসিয়েন্সি হতে পারে, সিঙ্গেল বা মাল্টি। হেমারেজিক, যদি মায়ের কোনো হ্যামারেজিক হিস্ট্রি থাকে, বা হেরিডিটারি, ঠিক আছে। ওকে, লেটস কাম টু দ্য ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টটা কি দেখবো? আবার ফ্লোচার্ট। প্রত্যেকটা আগের দিনে যে ম্যানেজমেন্টের ফ্লোচার্টগুলো দেখিয়েছিলাম, সেগুলো প্র্যাকটিস করবে, নিজেরা ফ্লোচার্টগুলো লিখবে, তাহলে মনে থাকবে। আর পারলে একটা প্রিন্ট করে দেওয়ালে আটকে রেখে দেবে। ওকে, চলো। অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি। হিমোগ্লোবিন যদি 9-এর নিচে নেমে যায়, বা হিমাটোক্রিট যদি 30%-এর নিচে নেমে যায়। হোয়াট ইজ হিমাটোক্রিট? দ্য সলিড কম্পোনেন্টস ইন দ্য ব্লাড, দ্যাট ইজ দ্য ভেরিয়াস কর্পাসকলস, দ্য এটসেট্রা, দ্য সলিড পার্টিকলস, ঠিক আছে। যদি 30%-এর নিচে নেমে যায়, বা হিমোগ্লোবিন যদি 9 গ্রাম মিলিগ্রাম পার ডিএল 9 গ্রাম পার ডিএল এর নিচে নেমে যায়। এমসিবি, যেটা আমরা মাইক্রো কিউবে মাপি, দ্যাট ইজ এমসিভি। তাহলে আমরা কি কি মেজার করবো? এই তিনটে মেজার করবো, ঠিক আছে। এমসিভি দেখবো, দ্যাট ইজ আরবিসির ভলিউম কীরকম আছে, পেরিফেরাল ব্লাড ফিল্ম, আর রেটিকুলোসাইট কাউন্ট দেখবো। রেটিকুলোসাইট কাউন্ট, হোয়াট ইজ রেটিকুলোসাইট? ইট ইজ জাস্ট দ্য প্রিভিয়াস ফর্ম, মানে আরবিসি তৈরি হওয়ার জাস্ট আগের ফর্ম, যেটা আমাদের বোন ম্যারো থেকে আসে, ঠিক আছে। অনেকবার বোন আরবিসি যদি বেশি তৈরি করতে হয়, বোন ম্যারো থেকে রেটিকুলোসাইট ডিরেক্ট ব্লাডে চলে আসে। সো রেটিকুলোসাইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু মেজার দ্য অ্যানিমিয়া। কতটা অ্যানিমিয়া প্রমিনেন্ট হয়েছে সেটা দেখার জন্য, কতটা বেশি পরিমাণে বোন ম্যারো কাজ করছে দেখার জন্য। পেরিফেরাল ব্লাড ফিল্ম কেন দেখবো? যদি আমার সিকল সেল অ্যানিমিয়া থাকে, তাহলে আমরা দেখতে পাবো আরবিসি গুলো প্রপারলি ফর্ম নয়। স্পিরোসাইটোসিস থাকলে দেখবো আরবিসি প্রপারলি ফর্ম নয়। সো এগুলোর জন্য আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখবো। এমসিভি দেখবো কেন? আরবিসির ভলিউম দেখার জন্য। সিমিলারলি, যদি সিকল সেল অ্যানিমিয়া থাকে, তাহলে ভলিউম কমে যাবে। যদি স্পিরোসাইটোসিস থাকে, তাহলে ভলিউম বেড়ে যাবে, মানে এমসিভি বেড়ে যাবে, ঠিক আছে। এমসিভি হচ্ছে মিন কর্পাসকলের ভলিউম, দ্যাট ইজ দ্য আরবিসির ভলিউম যেটা, ঠিক আছে। তাহলে যদি এমসিভি 80-এর নিচে হয়, এমসিভির একটা নর্মাল ভ্যালু আছে, দ্যাট ইজ 80 to 94। যদি এমসিভি 80-এর নিচে হয়, তাহলে সেটাকে আমরা বলি মাইক্রোসিটিক অ্যানিমিয়া। মাইক্রোসিটিক অ্যানিমিয়ার কজ কি কি? সিরাম আয়রন ডিজিজ, দ্যাট ইজ সিরাম আয়রনই কম আছে, বা সিরাম আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি কম আছে, ঠিক আছে। সিরাম আয়রন আমরা স্টাডি করবো। সিরাম আয়রন স্টাডি করে দুটো জিনিস দেখবো। এক নম্বর হচ্ছে সিরাম আয়রন ঠিক আছে কিনা, আর সিরাম আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি ঠিক আছে কিনা, আর সিরাম ফেরিটিন। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ফেরিটিনের সাথে অ্যানিমিয়ার ইনভার্স রিলেশন, ঠিক আছে, মানে ফেরিটিন বেড়ে গেলে অ্যানিমিয়া কম হবে, ইনভার্স রিলেশন, ঠিক আছে। তাহলে সিরাম ফেরিটিন, সিরাম আয়রন কমে গেছে, টিআইবিসি বেড়ে গেছে। হোয়াট ইজ টিআইবিসি? টোটাল ইন্ডিপেন্ডেন্ট বাইন্ডিং, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, ঠিক আছে। আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি অফ দ্য হিমোগ্লোবিন। সিরাম আয়রন কমে গেছে, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বেড়ে গেছে, ফেরিটিন কমে গেছে। তাহলে এই দুটো কেস হতে পারে, আয়রন স্ট্যাটাস নর্মাল অর হাই, অর সিরাম টিআইবিসি বেড়ে গেছে, তাহলে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। আর যদি আয়রন স্টাডিজে মানে সিরাম আয়রনই যদি নর্মাল বা বেশি পাই, তাহলে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে দেখবো, ঠিক আছে, যে HbA2 লেভেল কেমন আছে। এখানে আবার কোশ্চেন চলে আসে যে আমাদের HbA2 ইজ দ্য নর্মাল হিমোগ্লোবিন, যেটা আমাদের নর্মালি থাকে, এটার জন্য কোনো হিমোগ্লোবিনোপ্যাথি আছে কিনা, করেসপন্ডিং থেরাপি করব। আর যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে, তাহলে প্রেগনেন্সিতে less than 30 উইকস হলে ওরাল আয়রন দেবো। দিস আর দ্য ট্রিটমেন্টস। ওরাল আয়রন দেবো। যদি 30 to 36 উইক্সের মধ্যে হয়, পেরেন্টারাল আয়রন দেবো। যদি 36 উইক্সের বেশি হয়, দেন ব্লাড ট্রান্সফিউশন করবো। তাহলে তিনটে পয়েন্ট পেলাম আমরা এখানে, আরেকবার বলে দিচ্ছি। তাহলে যদি এমসিভি 80-র নিচে হয়, যদি মাইক্রোসিটিক অ্যানিমিয়া হয়, তাহলে আমরা দুটো সিরাম আয়রন স্টাডি করবো। সিরাম আয়রন দেখবো, সিরাম আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি দেখবো, দ্যাট ইজ দ্য টিআইবিসি, অ্যান্ড সিরাম ফেরিটিন দেখবো। সো সিরাম আয়রন কমে গেলে
টিআরবিসি বেশি থাকে, আর যদি ফেরিটিন কমে যায় তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলবো সেটাকে আমরা। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া প্রেগনেন্সিতে যদি 30 উইক্সের নিচে থাকে তাহলে ওরাল আয়রন দেবো। 30 উইক্স মানে হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার ইজ 24, ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে 3 মাস, মানে 12 উইক্স মানে থার্ড ট্রাইমেস্টার চলে গেছে। বাট যদি 30 উইক্সের কম হয় তাহলে ওরাল আয়রন দেবো। প্যারেন্টাল আয়রন দিতে পারি যদি ওরাল আয়রনে কাজ না হয়। প্যারেন্টাল মানে আইভি আয়রন, আইএম বা ট্রান্সডার্মাল। আর যদি 30 to 36 উইক্সের মধ্যে থাকে তাহলে ডিরেক্টলি প্যারেন্টাল দিতে হবে। আর যদি 36 উইক্সের বেশি থাকে তাহলে ব্লাড ট্রান্সফিউশন ডিরেক্ট করা যেতে পারে, প্যাকড সেল, হোল ব্লাড অর পার্শিয়াল এক্সচেঞ্জ, এগুলো দিতে পারি। এমসিবি যদি নর্মাল থাকে 80 থেকে 94 এর মধ্যে, দ্যাট ইজ নর্মোসাইটিক অ্যানিমিয়া। কী কী হতে পারে? রেটিকুলোসাইট নর্মাল থাকতে পারে বা কমে যেতে পারে, বা রেটিকুলোসাইট 2 থেকে 3%-এর বেশি বেড়ে যেতে পারে, হুইচ ইজ মাচ মোর। এটা কজ রেটিকুলোসাইট নর্মাল আর লোয়ের কাজ কী হতে পারে? ড্রাগস, ক্রনিক ডিজিজ, বোন ম্যারো প্যাথোলজি হতে পারে, দেন থেরাপি অ্যাজ পার দ্য কজ। আর যদি রেটিকুলোসাইট বেড়ে যায়, দ্যাট শোজ হিমোলাইসিস হচ্ছে, হিমোগ্লোবিনোপ্যাথিজ আছে, অটোইমিউন ডিজিজ হচ্ছে, ড্রাগস, G6PD ডেফিসিয়েন্সি, ব্লিডিং অ্যান্ড থেরাপি অ্যাজ পার দ্য ডেফিসিয়েন্সিস। হিমোলাইসিস মানে হিমোগ্লোবিন ভেঙে যাচ্ছে, হিমোগ্লোবিনোপ্যাথিস মানে হিমোগ্লোবিন প্রপারলি তৈরি হচ্ছে না। অটোইমিউন ডিজিজ আছে যেগুলো বললাম, এসএলই থাকতে পারে বা আমার থ্যালাসেমিয়া থাকতে পারে, কোনো ড্রাগসের এফেক্ট হচ্ছে লাইক অ্যাসপিরিন, ইনডোমিথাসিন। G6PD deficiency, glucose 6-phosphate dehydrogenase deficiency is very important for RBCs to not get busted, and the bleeding কোনো deficiency থাকতে পারে। এই প্রত্যেকটার জন্য আমরা অ্যাপ্রোপ্রিয়েট থেরাপি ইউজ করব। আর এমসিবি যদি 94 বেশি হয়, দ্যাট ইজ ম্যাক্রোসিটিক, হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল দেখতে পাই। তাই দুটো পয়েন্ট, এক নম্বর হচ্ছে এমসিবি মোর দ্যান 94 হতে পারে, বা আমরা হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল দেখতে পারি। সিরাম, এবার আমরা সিরাম ফোলেট আর ভিটামিন বি 12 দেখবো। সিরাম ফোলেট যদি 3 এর কম থাকে, বা ভিটামিন যদি ভিটামিন যদি 80 কম থাকে, দেন ফোলেট আর ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি। তাহলে এইগুলো সব ছিল আয়রন ডেফিসিয়েন্সি আগের সব কটা, বাট এটা হচ্ছে আমাদের ভিটামিন বি 12 আর ফোলেট ডেফিসিয়েন্সি। এটার জন্য আমরা প্রপারলি ভিটামিন বি 12 আর ফলিক অ্যাসিড থেরাপি দেবো। ঠিক আছে? তাহলে অ্যানিমিয়ান প্রেগনেন্সিতে প্রপার আমরা কীভাবে ট্রিটমেন্ট করবো? প্রথমে হিমোগ্লোবিন আর হিমাটোক্রিট দেখবো, কারেসপন্ডিং দেখে আমরা এমসিভি, পেরিফেরাল ব্লাড স্মিয়ার অ্যান্ড রেটিকুলোসাইট দেখবো। এটা দেখে এমসিভি দিয়ে আমরা ডিটারমাইন করবো যে আমাদের মাইক্রোসিটিক, নর্মোসিটিক না হাইপার ম্যাক্রোসাইটিক আছে। কারেসপন্ডিংলি মাইক্রোসিটিক হলে মোস্ট কমন হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, যদি নর্মোসিটিক হয় দেন ভেরিয়াস ডিজিজেস, আর যদি ম্যাক্রোসিটিক হয় দেন ভিটামিন বি 12 or ফোলেট ডেফিসিয়েন্সি। ঠিক আছে? ওকে, কারো কোনো ডাউট আছে? অনেক কিছু বললাম এটাতে, একটা কোয়েশ্চেনের মধ্যে অনেক ডিজিজের নাম বলে দিচ্ছি। কারো কোনো ডাউট আছে? নেই? চলো। ওকে, এসেনশিয়াল নিউবর্ন কেয়ার। সো হোয়াট ইজ এসেনশিয়াল নিউবর্ন কেয়ার? এসেনশিয়াল নিউবর্ন কেয়ার হচ্ছে বাচ্চা জন্মালো, তারপরে প্রপার যে স্টেপ ওয়াইজ কেয়ারগুলো আমরা দিতে থাকি, সেগুলোকেই আমরা এসেনশিয়াল নিউবর্ন কেয়ার হিসেবে কনসিডার করি। এর মধ্যে ফার্স্টে আছে ইনিশিয়াল রিসাসিটেশন, মানে বাচ্চা জাস্ট মায়ের থেকে আসলো, বাচ্চা জাস্ট ডেলিভারি হলো, তারপরে আমরা কী কী স্টেপ করছি। 1 নম্বর হচ্ছে ওয়ার্মথ দেবো বাচ্চাকে। 2 নম্বর হচ্ছে পজিশন, ক্লিয়ার এয়ারওয়ে, ড্রাই অ্যান্ড স্টিমুলেট ব্রিদিং। ওয়ার্মথ মানে প্লেস দ্য ইনফ্যান্ট আন্ডার এ রেডিয়েন্ট হিট সোর্স, যে আমরা হিটারগুলো থাকে আমাদের পিডিয়াট্রিক্সে আর গাইনিতে। পজিশন দ্য হেড ইন এ স্নিফিং পজিশন টু ওপেন দ্য এয়ারওয়ে, ক্লিয়ার দ্য এয়ারওয়ে উইথ আ বাল্ব সিরিঞ্জ অর সাকশন ক্যাথেটার, ড্রাই দ্য ইনফ্যান্ট অ্যান্ড স্টিমুলেট ব্রিদিং। তাহলে এগুলো আমাদের প্রপার স্টেপস থাকবে। 1 নম্বর হচ্ছে ওয়ার্মথ দেবো, 2 নম্বর পজিশন ঠিক করবো, মানে হেডের নিচে একটা টাওয়াল রাখবো, ক্লিয়ার দ্য এয়ারওয়ে উইথ a bulb syringe or suction catheter, mouth followed by nose, and then dry the infant, properly মুছিয়ে দেবো, then stimulate breathing by normal stimulation, বাচ্চাকে পিঠে ধাপ করে মারা নয়, নর্মাল ট্যাকটাইল স্টিমুলেশন, পিঠে হাত বোলানো বা পায়ের তলায় হাত বোলানো, দ্যাটস ইট। যদি এর মধ্যে বাচ্চা কাঁদলো তাহলে ঠিক আছে, দেন বাচ্চাকে হিট বাথে রেখে প্রপার ট্রিটমেন্ট দেওয়া। আর যদি না কাঁদতো দেন আমাদের স্টার্ট করতে হবে এনআরপি, নিওনেটাল রিসাসিটেশন প্রোগ্রাম। সেটা কি? সেটা স্টেপসগুলো বলছি। ঠিক আছে?
সো নিওনেটাল রিসার্চেশন প্রোগ্রামের ফার্স্ট যে তিনটে কোয়েশ্চেন আমরা করব, দ্যাট ইজ টার্ম জেস্টেশন কিনা, ব্রিথ অর ক্রাই করছে কিনা, গুড টোনে আছে কিনা, মানে বাচ্চা কেঁদেছে কিনা, বাচ্চার টার্ম কিনা, বাচ্চা প্রপারলি টোনড কিনা, বাচ্চা লেথার্জিক কিনা। ঠিক আছে, যদি ইয়েস, দেন আমরা রুটিন কেয়ার দিয়ে প্রোভাইড ওয়ার্মথ ক্লিন এটসেট্রা দিয়ে বাচ্চাকে ছেড়ে দেবো, স্টেপ বাচ্চা মায়ের সাথে থাকবে। কিন্তু যদি না হয়, যদি এই কোশ্চেনগুলোর মধ্যে একটাও না হয়, তাহলে বাচ্চাকে একটা ওয়ার্ম ক্লিয়ার এয়ারওয়ে, নেসেসারি ড্রাই স্টিমুলেট, প্রপারলি স্টিমুলেট করব। তারপরে যদি বাচ্চা কাঁদে, ঠিক আছে, তাহলে আর হার্ট রেট যদি 100, হার্ট রেট যদি 100 থাকে, গ্যাসপিং আর অ্যাপনিয়া থাকে, মানে যদি বাচ্চা শ্বাসকষ্ট মনে হয়, করেসপন্ডিংলি লেবার ব্রিদিং যদি হয়, দেন আমরা স্টার্ট করবো হচ্ছে পিপিভি, পজিটিভ প্রেশার ভেন্টিলেশন। হোয়াট ইজ পজিটিভ প্রেশার ভেন্টিলেশন? SpO2 মনিটরিং করবো, যে বাচ্চার SpO2 কত থাকছে। যদি হার্ট রেট 100 নিচে না থাকে আর গ্যাসপিং না করে, আর বাচ্চা যদি রুটিন কেয়ারে ঠিকঠাক থাকে, তাহলে, আর যদি লেবার ব্রিদিং অর পার্সেন্টেজ সায়ানোসিস না থাকে, দেন ক্লিয়ার দ্য এয়ারওয়ে, SpO2 মনিটরিং, কনসিডার CPAP। আর যদি বাচ্চা SpO2 মনিটরিং করে দেখলাম হার্ট রেট বিলো 100 আছে কিনা, যদি বিলো 100 থাকে, দেন টেক ভেন্টিলেশন অ্যান্ড কারেক্টিভ স্টেপস। হার্ট রেট 60-এর নিচে নেমে গেছে কিনা, যদি না নেমে যায়, দেন রিপিট দ্য প্রসেস, রিপিট দিস ওয়ান। আর যদি হার্ট রেট 100 নিচে না নামে, দেন স্টার্ট দ্য পোস্ট রিসার্চেশন কেয়ার। ঠিক আছে, মানে বাচ্চার টার্গেট আমাদের যেটা থাকে, যে বাচ্চাকে আমাদের এই টাইমের মধ্যে 1 মিনিটের মধ্যে 60 থেকে 65, 2 মিনিটের মধ্যে 65 থেকে 70, 3 মিনিটে 70 থেকে 75, মানে 5 5 করে বাড়ছে। ফার্স্ট এডটাই শুধু 60 থেকে 65, ঠিক আছে, আর লাস্টে 5 মিনিটে 80 থেকে 85, আর 10 মিনিট গিয়ে সেটা 85 to 95 হয়। সো দিস ইজ আওয়ার টার্গেট প্রিডাক্টাল SpO2 আফটার বার্থ। বাচ্চার যেন এই SpO2 গুলো আমরা রিচ করতে পারি। এর কারেসপন্ডিং বাকি স্টেপসগুলো বলছি, যে যদি হার্ট রেট 60-এর নিচে নেমে যায়, কনসিডার ইন্টিউবেশন, তখন বাচ্চা ইন্টিউবেট করতে হবে। ঠিক আছে, চেস্ট কম্প্রেশন দিতে হবে অ্যান্ড কোঅর্ডিনেট উইথ পজিটিভ প্রেশার ভেন্টিলেশন। তারপরেও যদি বাচ্চা 60-এর নিচে থাকে, দেন আমরা IV এপিনেফ্রিন দেবো। যদি বেড়ে যায়, দেন টেক ভেন্টিলেশন কারেক্টিভ স্টেপস, ইন্টিউবেট আর কনসিডার হাইপোভলিমিয়া অর নিউমোথোরাক্স। মানে যদি তারপরেও 60-এ থাকে, দেন ওই যে আগের স্টেপগুলো করলাম, দ্যাট ইজ কনসিডার ইন্টিউবেশন, চেস্ট কম্প্রেশন অর কোঅর্ডিনেট উইথ PPV, ওগুলোকে প্রপারলি চেক করবো যে ঠিকঠাক হচ্ছে কিনা। সো দিজ আর নোন অ্যাজ দ্য নিওনেটাল রিসাসিটেশন স্টেপ। ঠিক আছে, এই ফ্লো চার্টটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, ভাইভাতে ধরে, রিটেনেও আসে। সো নিওনেটাল রিসাসিটেশন প্রোগ্রাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। NRP বলে, NRP তোমাদের আলাদা করে যারা নিকুতে কাজ করবে তাদেরকে কোর্সও করতে হবে NRP প্রপারলি জানার জন্য। NRP ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, সেটা সবার জানা দরকার। ঠিক আছে, হোক মানে ডক্টর হোক, নার্স হোক, বা OT অ্যাটেন্ডেন্ট হোক, যেই হোক, NRP ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোর্স। ঠিক আছে, ওকে, আশা করি ফ্লো চার্টে কারোর কোনো ডাউট নেই। ঠিক আছে, দিস ইজ জাস্ট আ ফ্লো চার্ট। ওকে, চলো আজকের এটা লাস্ট কোশ্চেন, বাট এরপরে আমাদের একটা স্পেশাল রিকোয়েস্ট ছিল, যে ইনফার্টিলিটি পড়ানোর জন্য। তো এটা করে দেন আমরা ইনফার্টিলিটি দেখব। ঠিক আছে, সো IUGR, ইন্ট্রা-ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। সো হোয়াট ইজ IUGR? ডেফিনেশনটা দেখি। IUGR হচ্ছে ফিটাল গ্রোথ রিটার্ডেশন. It is said to present those babies whose birth weight is below the 10th percentile of the average of the gestational age. মানে যদি একটা পপুলেশন নিই, তার যতগুলো বেবি হচ্ছে, তাদের যদি যদি 100 জন বেবি হয়, তার মধ্যে 10 জন যদি তার মধ্যে 90 জন যে ওজনের হচ্ছে, সেই ওজনের নিচে যদি কারোর ওজন হয়, দেন আমরা বলবো যে সেই 10th পার্সেন্টাইলে সেই বাচ্চাটা পড়ছে ইন দ্যাট জেস্টেশনাল এজ। মানে একটা এক্সাম্পল দিয়ে বোঝায়, একটা পপুলেশন আছে ধরো, যেখানে 37 উইকস যতজন বাচ্চা জন্মাচ্ছে, ধরো 100 জন বাচ্চা জন্মাচ্ছে, তাদের প্রত্যেকের ওজন হচ্ছে 4 কিলো। তো কোনো বাচ্চা যদি 37 উইকসে ওই পপুলেশনে জন্মায় যার ওজন হচ্ছে 4 কিলোর কম, ঠিক আছে, তাহলে আমরা সেটাকে বলবো যে ওই বাচ্চাটা ফিটাল গ্রোথ রিটার্ডেশনে আছে। কারণ ওটা হচ্ছে ওই 90%, মানে 90 জনের 4 কিলোর বেশি, 10 জনের তার থেকে কম। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে বাচ্চাটা IUGR-এ আছে। বোঝা গেল? গ্রোথ রিটার্ডেশন ক্যান অকার ইন প্রিটার্ম, টার্ম অর পোস্ট টার্ম বেবিস। এটা করেসপন্ডিং কত সময় হচ্ছে সেটা ম্যাটার করছে, but it has to be that gestational age and 10 percentile of the average. ঠিক আছে,
এর কজ কি কি হতে পারে? Cause various factors, that is fetal factors, maternal factors, uterine factors and placental factors থাকতে পারে। These everything may cause fetal growth deficiency. ফ্যাক্টরগুলো একে একে দেখি। ফিটাল ফ্যাক্টর কি কি থাকতে পারে? ইনফেকশন হতে পারে, টর্চ ইনফেকশন, ম্যালফরমেশন, ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটিস থাকতে পারে, ট্রাইজোমি হতে পারে 18, 13, 21, দ্যাট ইজ ডাউনস থাকতে পারে, বা মাল্টিপল প্রেগনেন্সি হতে পারে। একসাথে দুটো বেবি আছে, অবভিয়াসলি আইজিআর এর চান্স বেশি থাকে। ইউটেরাইন ফ্যাক্টর কি হতে পারে? ডিক্রিজড ইউটেরাস, ডিক্রিজড ইউটেরোপ্লাসেন্টাল ব্লাড ফ্লো, arteriosclerosis and decidual spiral arteries, connective tissue disorder, disorders, fibroids or morphologic abnormalities থাকতে পারে। Placental factors, aplasia placenta, thrombosis, placentalitis, chorioamnionitis, placental cysts and circumambulate placenta. These are the placental problems, that is mostly placental anomalies. Placental যদি এই anomaly গুলো থাকে, then this may cause IUGR. ম্যাটার্নাল কি কি ফ্যাক্টর থাকতে পারে? মায়ের কার্ডিও রেসপিরেটরি প্রবলেম থাকতে পারে, রেনাল, প্রি এক্লেমশিয়া, ডায়াবেটিস, অ্যানজাইনা, অ্যানিমিয়া, ফিভার, ড্রাগস, স্মোকিং, অ্যালকোহল এটসেট্রা হিস্ট্রি যদি থাকে, দেন দিস ফ্যাক্টরস মে ইন্ডিউস দ্য ফিটাল গ্রোথ ডেফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে মায়ের এই প্রবলেমগুলো থাকতে পারে, যে মায়ের কার্ডিও রেসপিরেটরি, মানে মায়ের যদি কোনো সিস্টেমিক প্রবলেম থাকে, দেন দিস থিংস মে কজ দ্য ডায়াবেটিস মেলাইটিস, দিস থিংস মে কজ আইউজিআর। ঠিক আছে, ওকে। দেন কামস দ্য ম্যানেজমেন্ট অফ আইউজিআর। ম্যানেজমেন্ট অফ আইউজিআর কীভাবে হবে? সো প্রপার প্রোটোকল ফলো করবো আমরা, প্রোটোকল ফর ফিটাল গ্রোথ রিটার্ডেশন। ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন করবো প্রথমে, সেটা কীভাবে? অ্যান্টিন্যাটাল অ্যাসেসমেন্ট করবো। অ্যান্টিন্যাটাল অ্যাসেসমেন্ট মনে আছে? অ্যান্টিন্যাটাল কেয়ার পড়িয়েছিলাম। সো দিস ইজ দ্য অ্যান্টিন্যাটাল অ্যাসেসমেন্ট। অ্যান্টিন্যাটাল অ্যাসেসমেন্ট আর রিস্ক ফ্যাক্টরস, লাইক এজ যদি 35 ইয়ার্সে বেশি হয়, অলিগোহাইড্রোমিয়াস থাকে, হাইপারটেনশন, রেনাল ডিজিজ থাকে। মেজারমেন্ট অফ ইচ অ্যান্টিন্যাটাল ভিজিট, ফান্ডাল হাইট মেজার করবো, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফান্ডাল হাইট। যদি মেজারমেন্ট আফটার ইচ 24 উইক্সে পরে, প্রত্যেকটাতে আমরা ফান্ডাল হাইট মেজার করবো। এ ডিসক্রিপেন্সি অফ 3 সেন্টিমিটার ইন দ্য অ্যাবসেন্স অফ ওবেসিটি, মাল্টিপ্রেগনেন্সি অর ফাইব্রয়েড ইউটেরাস যদি থাকে, তাহলে আমরা সেটাকে নোট করব। তারপর হচ্ছে ইউএসজি ডায়াগনোসিস, দিস ওয়াজ দ্য ক্লিনিক্যাল ডায়াগনোসিস। সেকেন্ড হচ্ছে ইউএসজি ডায়াগনোসিস অ্যান্ড করেসপন্ডিং মেডিকেল ম্যানেজমেন্ট। ইউএসজি ডায়াগনোসিসে কি দেখবো? ফিটাল বায়োমেট্রি করবো, দ্যাট ইজ বিপিডি এইচসিএসি, মানে ফিটাল হার্ট সাউন্ড দেখবো, ফিটাল প্রপারলি মুভ করছে কিনা দেখবো, ঠিক আছে। এসি ওর ইএফডব্লিউ যদি 10 পার্সেন্টাইলের বেশি কম থাকে, that is these induce to the fetal growth retardation. To exclude the congenital anomalies, genetic syndromes and symptoms, to treat the underlying pathology if known. যদি মায়ের কোনো অলরেডি ডিজিজ থাকে বা বাচ্চার কোনো অলরেডি ডিজিজ থাকে, আমরা যদি সেটাকে ট্রিট করতে পারি, তাহলে সেটাকে এফেক্টিভ ওয়েট কত আছে সেটা দেখবো। যদি সেটা 10 পার্সেন্টাইলে কম থাকে, দেন আমরা ইউএসজি ডায়াগনোসিস করে দেখতে পারি। এর কারেসপন্ডিং মেডিকেল ম্যানেজমেন্ট কি হবে? ইনক্রিজ রেস্ট, মাকে রেস্ট নিতে বলবো, ফলিক অ্যাসিড খাবো, লো ডোজ অ্যাসপিরিন দেবো, ইন সিলেক্টিভ কেসেস ইনক্রিজ ফ্লুইড ইনটেক, অ্যান্ড টু ট্রিট দ্য আন্ডারলাইং প্যাথোলজি ইফ এনি, যদি মায়ের কোনো প্যাথোলজি ধরা পড়ে সেটাকে ট্রিট করবো। কারেসপন্ডিং ফিটাল সার্ভাইলেন্স করতে হবে, এই টেস্টগুলো করতে হবে, ডিএমএফসিআর, সিটিজি, এনএসটি, ভেরিয়াস টেস্ট অ্যান্ড বিপিপি, আর অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম কত আছে সেটাও দেখবো। টাইম অফ ডেলিভারি, যদি 37 উইক্সে কমে হয়, আর 37 উইক্সে বেশি হলে ডেলিভারি করে দেবো। যদি 37 উইক্সে কমে হয়, দেন আম্বিলিকাল আর্টারি আর ডপলার স্টাডি করতে হবে, ঠিক আছে। ডপলার স্টাডি ইজ দ্য স্টাডি অফ দোজ ভেসেলস। সো আম্বিলিকাল আর্টারিতে ডপলার স্টাডি করে দেখবো, যদি নর্মাল থাকে, দেন রিপিট দ্য স্টাডি অ্যাট ইন্টারভাল অফ 14 days। ইউএসজি করে আবার এসি আর ইএফডব্লিউ দেখবো, আর ডপলার করে আমাদের কোনো ভ্যাসকুলার ডেফিসিয়েন্সি আছে কিনা সেগুলো দেখবো, মানে umbilical artery, umbilical vein, ঠিক আছে। ডিভি ইজ ডাক্টাস ভেনোসাস, আর এমসিএ দোজ আর্টারিজ, ঠিক আছে। অ্যাবনর্মাল যদি থাকে, যদি ইন্ডেক্স অ্যাবনর্মাল থাকে, দেন আমরা এন্ডায়াস্টলিক ভলিউম দেখবো। যদি সেটা যদি কোনো অ্যাবনর্মালিটি প্রেজেন্ট থাকে বা অ্যাবসেন্ট থাকে, যদি প্রেজেন্ট থাকে, দেন ইউএসজি করবো, এগেন দোজ ইউএসজি অ্যান্ড ডপলার স্টাডি, ডেলিভারি বাই 34 থেকে 35 উইক্সের মধ্যে ডেলিভারি করে দেবো। আর যদি অ্যাবসেন্ট থাকে, যদি রিভার্স থাকে, ঠিক আছে, দেন আবার ডপলার স্টাডি করবো, ডেলিভারি বাই 32 উইক্স। অ্যাভেলেবিলিটি ইন দ্য নিকো ফেসিলিটিস, বাচ্চাকে অবভিয়াসলি প্রিটার্ম ডেলিভারি করতে হবে যদি আমাদের অ্যাবনর্মাল ইউটেরাইন আম্বিলিক্যাল আর্টারি ডপলার স্টাডিতে পাওয়া যায়। আর যদি নর্মাল থাকে, দেন ডেলিভারি বাই 37 উইক্স। অ্যাডমিনিস্টার কর্টিকোস্টেরয়েড ফর প্রিটার্ম ডেলিভারি। অবভিয়াসলি প্রিটার্ম ডেলিভারিতে কর্টিকোস্টেরয়েড কেন দেবো? কারণ
আমাদের কারেসপন্ডিং ওই লাংস জেনারেট হয় না, লাংসে প্রপারলি ইয়েগুলো থাকে না, লাংসের সারফেস টেনশন প্রপার থাকে না, ঠিক আছে? তার জন্য আমাদের কর্টিকোস্টেরয়েড দিতে হবে। আর এই যত শর্ট টার্ম এখানে লেখা আছে, দোজ অল শর্ট টার্মস আর গিভেন ইন দিস বক্স, ঠিক আছে? এনএসটিটা কি, নন চেস্ট টেস্ট, ডিভিপি, ডিপেস্ট ভার্টিক্যাল পকেট, এটসেট্রা, মানে টেস্টগুলোর কারেসপন্ডিং শর্ট ফর্মসগুলো, ঠিক আছে? সো দিস ইজ দ্য ম্যানেজমেন্ট ফর আইইউজিআর। সো মেনলি এখানে ডিপেন্ড করছে ডায়াগনোসিসে কি পাচ্ছি আর আমরা ট্রিটমেন্ট কি করছি, ঠিক আছে? ক্লিনিক্যাল প্রথমে করব ক্লিনিক্যাল ডায়াগনোসিস, যে মায়ের কোনো অ্যান্টিনেটাল অ্যাসেসমেন্টে দেখব, ফান্ডাল হাইট মেজার করব, যদি ডিসক্রিপেন্সি থাকে দেন পরের ইউএসজি ডায়াগনোসিসে যাব। ইউএসজি ডায়াগনোসিস মানে সোনোগ্রাফি করে দেখব, ফিটাল বায়োমেট্রি করব, আর কোনো আর কোনো ফিটাল ওয়েটের ডেফিসিয়েন্সি আছে কিনা সেগুলো দেখব, মানে মায়ের ওয়েট কত বাড়ছে, কারেসপন্ডিং ফিটাল ওয়েট, ঠিক আছে? টু ইনক্লুড কনজেনিটাল অ্যানোমালিস, যদি কোনো কনজেনিটাল অ্যানোমালি বা আন্ডারলাইং প্যাথোলজি থাকে সেগুলোকে ট্রিট করার চেষ্টা করব। কারেসপন্ডিং ফিটাল সার্ভেলেন্স করব কিভাবে, এই টেস্টগুলো করে, ডিএফএমসিআর, সিটিজি, এনএসটি, নন সিস্টেস, ডেলি ফিটাল মুভমেন্ট, কনস্ট্যান্ট থিকনেস, এটসেট্রা। এরপরে টাইম অফ ডেলিভারি ডিপেন্ড করছে, 37 উইক্সের কম হলে আবার আম্বেলিকাল আর্টারি দিয়ে ডপলার করে দেখতে হবে, যে 37 উইক্স হয়ে যায় ডেলিভারি করে দেবো। ডপলার করে কি দেখবো, নর্মাল থাকলে 37 উইক্স অব্দি কন্টিনিউ করবো, যদি নর্মাল না থাকে দেন, আর যদি এন্ডাস্ট্রিক ভলিউম, এন্ডাস্ট্রিক ভেলোসিটি যদি প্রেজেন্ট থাকে দেন 34 to 35-এ ডেলিভারি করবো, যদি না প্রেজেন্ট থাকে দেন 32 উইক্সে ডেলিভারি করে দেবো। যদি প্রি টার্ম হয় দেন নিকোতে পাঠাবো আর কারেসপন্ডিং কর্টিকোস্টেরয়েড দেবো, ঠিক আছে? ওকে, দিস ইজ দ্য প্যাথোজেনেসিস অফ আইইউজিআর। আমি এখানে চার্টটা অ্যাড করে দিয়েছি, তোমরা দেখে নিও, ঠিক আছে? ওকে, নাও দ্য ইনফার্টিলিটি। ঠিক আছে, ইনফার্টিলিটি আসার আগে, আমি ইনফার্টিলিটি একটু বড় আছে, আমি বেসিক্যালি এটা দুটো কোয়েশ্চেন কনস্টিটিউট করে ইনফার্টিলিটি পুরোটা বানানো। তো তোমরা বলো, তোমার যদি কোনো ডাউট থাকে এত অব্দি। ফার্স্টে কি কি বললাম আর একবার বলে দিচ্ছি। ফার্স্টে অ্যাবর্শন দেখেছিলাম, অ্যাবর্শনের কজ ক্লাসিফিকেশন দেখলাম, দেন কজেস দেখলাম, তারপরে সেপটিক অ্যাবর্শন দেখলাম, রেকারেন্ট অ্যাবর্শন দেখলাম, কজেস দেখলাম, সেটার ইনভেস্টিগেশন দেখলাম, অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি দেখলাম, তার কজ দেখলাম, ম্যানেজমেন্ট দেখলাম, এসেনশিয়াল নিউবর্ন কেয়ার আর এনআরপি দেখলাম, আইইউজিআর দেখলাম, ইন্টারইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, তার করেসপন্ডিং, তার সেগুলো কজ দেখলাম, কি কি ফ্যাক্টর থাকতে পারে, আর সেটার ম্যানেজমেন্ট। কারো কোনো ডাউট আছে তাহলে এখানে জিজ্ঞেস করে না, তারপরে আমি ইনফার্টিলিটি পড়িয়ে শেষ করব। এনিওয়ান হ্যাজ এনি ডাউট? সবাই আছে? No, sir. ওকে, ঠিক আছে, তার মানে ঘুমিয়ে পড়েন সবাই। আমি জানি ডিনারে লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শেষ করে দেবো, চলো। ওকে, সো ইনফার্টিলিটি। হুম, সো হোয়াট ইজ ইনফার্টিলিটি? এটা ইনফার্টিলিটি মেনলি অফ টু টাইপস, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, ঠিক আছে? So primary infertility is defined as the failure to conceive with 1 or more years of regular unprotected intercourse. Regularly of 1 বছর বা তার বেশি আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স চলছে, বাট তারপরে ফেলিওর টু কনসিভ মানে একবারও কনসিভ করেনি, দেন ইট ইজ নোন অ্যাজ প্রাইমারি ইনফার্টিলিটি. Primary infertility refers to the patient who had never conceived before. This is a very important point in primary infertility. বাই দ্য ওয়ে, ইনফার্টিলিটি কোয়েশ্চেনটা যে জিজ্ঞেস করেছিল সে কি আছে এখানে বাই চান্স? যদি থাকো তাহলে একবার হ্যাঁ না বলো। ওকে, নো প্রবলেম। সো প্রাইমারি ইনফার্টিলিটি কি? প্রাইমারি ইনফার্টিলিটি হচ্ছে 1 or more years of regular unprotected intercourse is there but failure to conceive, then it is known as primary infertility. Who had never conceived before. And what is secondary infertility? When a woman is unable to bear a child, either due to inability to become pregnant or inability to carry the pregnancy, মানে কনসিভ করতে পারে এখানে কিন্তু ক্যারি করতে পারছে না, বা কনসিভ করতে পারছে না, বোথ ক্যান হ্যাপেন, বাট কনসিভ করলেও ক্যারি করতে পারছে না, to a live birth following either a previous pregnancy or a previous ability to carry pregnancy to a live birth, মানে আগে হয়তো একটা প্রেগনেন্ট ছিল, মানে আগে হয়তো একটা বাচ্চা আছে, আগে হয়তো কোনো লাইভ ফিটাসের জন্ম দিয়েছে বা আগে কনসিভ করেছে। আর প্রাইমারিতে হচ্ছে প্রিভিয়াস কোনো কনসিভই করেনি, আগে প্রেগনেন্টই হয়নি,
আর এখানে আগে প্রিভিয়াস প্রেগনেন্সি আছে কিন্তু সেটা ক্যারি করতে পারেনি, বা সেটা হয়তো একবার জন্ম দিয়েছে তারপরে আর শি ক্যান্ট গেট প্রেগনেন্ট, ঠিক আছে। বাট এই রেগুলার ইন্টারকোর্স অফ রেগুলার আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স অফ 1 year, দিস পার্ট ইজ কমন, would be classified as secondary infertility. তাহলে 1 or more than 1 years of regular unprotected intercourse, বাট তারপরেও যদি কনসিভ করতে একদমই না পারে, মানে আগে একবারও কনসিভ করেনি, দেন দ্যাট ইজ প্রাইমারি। যদি আগে কনসিভ করে থাকে তার কিন্তু ক্যারি করতে পারছে না বা একটা আগে লাইফ বার্থ আছে, দেন ইট ইজ সেকেন্ডারি। বুঝতে পারলাম ডিফারেন্সটা বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইনফার্টিলিটি। ওকে, হোয়াট আর দ্য কজেস? এখানে আমি পরপর ডিফাইন করে গেছি, প্রচুর পয়েন্টস আছে, যতগুলো মনে থাকবে লিখো, ঠিক আছে। আর হ্যাঁ, একটা পয়েন্ট অবশ্যই মনে রাখবে সবসময়, ফার্স্ট মেল দেন দ্য ফিমেল কজেস। Obviously first go for the male factors of infertility, then go to the female factors. So what are the causes of primary infertility? Again, faulty male factors. Systemic factors কি কি থাকতে পারে? Age more than 45, severe diabetes mellitus আছে, extremely obesity, heavy smoking or alcoholism আছে। এন্ডোক্রিনোপ্যাথি কি কি থাকতে পারে? পিটুইটারি ইনফ্যান্টিলিজম আছে, মানে পিটুইটারি প্রপারলি গ্রোথ নয়, হাইপারথাইরয়েডিজম আছে, অ্যাড্রিনাল হাইপারপ্লেসিয়া আছে। জেনিটাল ফ্যাক্টরস, ডিফেক্টিভ স্পারমাটোজেনেসিস, প্রপারলি স্পার্ম জেনারেট হয় না। কি কি কজ থাকতে পারে? আনডিসেন্ডেড টেস্টিস, ক্লাইনফেল্টার সিনড্রোম, টেস্টিকুলার অ্যাট্রফি, ভ্যারিকোসেল, হিউজ হাইড্রোসিল অ্যান্ড প্রোলংড এক্সপোজার টু হিট রেজিং স্ক্রোটাল টেম্পারেচার। আমরা জানি প্রপারলি স্ক্রোটামের একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করতে হয়, দ্যাট ইজ 2 ডিগ্রি লেস দ্যান দ্য প্রপার বডি টেম্পারেচার। সো যদি সেই টেম্পারেচার মেনটেন না করতে পারে, যেটা এখানে ট্রাক ড্রাইভারদের জন্য যেটা হতে পারে, ডিউ টু লং সেটিং in those areas, in the truck, in the machinery areas, that may cause, so এটার জন্য জেনিটাল ফ্যাক্টর, ইট মে বি আ কজ, ঠিক আছে। জেনিটাল ট্র্যাক্ট অবস্ট্রাকশন হতে পারে, দ্যাট ইজ ইউরেথ্রাইটিস হতে পারে, এপিডিডাইমিটাইটিস হতে পারে, অর পাস্ট হার্নিওর‍্যাফি হিস্ট্রি থাকতে পারে, মানে হার্নিয়া রিপেয়ার করতে গিয়ে there may be some obstruction, ঠিক আছে। তাহলে কি কি পড়লাম? মেল ফ্যাক্টর, সিস্টেমিক ফ্যাক্টর, এন্ডোক্রিনোপ্যাথি, জেনিটাল ফ্যাক্টরস। জেনিটাল ফ্যাক্টর মধ্যে দুটো, ডিফেক্টিভ স্পারমাটোজেনেসিস অ্যান্ড জেনিটাল ট্র্যাক্ট অবস্ট্রাকশন, মানে স্পার্ম জেনারেট হচ্ছে কিন্তু পৌঁছতে পারছে না। And coital factors, the erectile dysfunction, this is the most common factor, ejaculatory defect, and hypospadias, the opening is below the normal opening, ঠিক আছে। Psychological factors, tension, fear, psychiatric illness. Immunological factors, presence of sperm anti-agglutination and proper sperm যে enzyme গুলো থাকে, those are not properly working, those cannot reach till that point. So these may be factors of uh, male infertility. So primary infertility মানে একবারও প্রেগনেন্ট হতে পারেনি, এটার কজ গুলো কি কি হতে পারে, তার জন্য মেল ফ্যাক্টরস, these are the male factors. Now come to the female factors. Female factor কি কি হতে পারে? Systemic factors, again, age 35 এর নিচে, ওবেসিটি আছে, এন্ডোক্রিনোপ্যাথি, থাইরয়েড ডিস্টারবেন্স আছে, মানে থাইরয়েড প্রপার নেই, কম বেশি থাকতে পারে, থাইরয়েড হাইপোথাইরয়েডিজম আছে, হাইপোগোনাডোট্রপিক অ্যামেনোরিয়া আছে, প্রপারলি মেনোরেজিক নয়, মেনস্ট্রুয়েশন সাইকেল ঠিক করে হয় না, বা পিসিওডি আছে, দ্য most common cause nowadays. PCOD is a very uprising problem due to the unhealthy, mostly due to the unhealthy um, our daily life. Okay. So organs involved, এছাড়া কি কি কজ থাকতে পারে? জেনিটাল ফ্যাক্টরস থাকতে পারে ইন দ্য প্রাইমারি ইনফার্টিলিটি। জেনিটাল ফ্যাক্টরসের মধ্যে ফার্স্টে আমরা দেখি ভ্যাজাইনা। ভ্যাজাইনাতে কি কি প্রবলেম থাকতে পারে? ন্যারো ভ্যাজাইনাল ইনচাইটিস, the vaginal opening is very narrow, that might cause the sperm cannot reach till the fallopian tube. Vaginismus থাকতে পারে, the involuntary spasm of the musculature of the lower one third of the vagina, that is so anything enters through that, it causes a spasm, and she cannot take the intercourse. Tight hymen, this is a very natural cause. Vaginitis, an infection, vaginal atresia or stenosis, which it causes mostly in the elderly, or it can be a congenital problem too. High vaginal acidity, the vaginal, normally আমরা জানি lactobacillus থাকে, but if it causes a long standing, then vaginal acidity যদি বেড়ে যায়, that is not a normal condition for the sperms, right? So this may cause infertility. Next, cervix.
অ্যানাটমিক্যাল কি কি থাকতে পারে? কনজেনিটাল ইলংগেশন অফ দ্য সার্ভিক্স হতে পারে, ইন্টারসার্ভাইকাল অবস্ট্রাকশন থাকতে পারে বাই পলিপ মোস্টলি, অ্যান্ড সেকেন্ড ডিগ্রি ইউটেরাইন প্রোল্যাপস থাকতে পারে। ইউটেরাস যদি প্রোল্যাপস হয়ে যায় তাহলে আর প্রসিড করবে কি করে? হরমোনাল, দ্য প্রেজেন্স অফ অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডিজ, অবভিয়াসলি যদি অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি, যদি কোনোভাবে অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি মায়ের বডিতে থাকে, দেন স্পার্মগুলোতে মায়ের অ্যান্টিবডি মেরে দেবে, ঠিক আছে? দেন কামস টু দ্য ইউটেরাস, ফাইব্রয়েড ইউটেরাস থাকতে পারে, আর ইউটেরাইন সেনিকিয়ে থাকতে পারে, দ্যাট ইজ অ্যাশারম্যান সিনড্রোম। ফেলাপিয়ান টিউবে কি ডেফিসিয়েন্সি থাকতে পারে, টিউবাল অক্লুশন থাকতে পারে, পেরিটিউবুলার অ্যারেশন থাকতে পারে, লাইক সালফিনজাইটিস অ্যান্ড টিউবাল এন্ডোমেট্রিওটিস, মানে টিউবটা মোটা হয়ে গেছে, ওখানে আর স্পার্ম ঢুকতে পারছে না। ওভারিতে ডিস্টার্ব পিপিউটারি হাইপোথ্যালামো ওভারিয়ান অ্যাক্সিস, যেটার জন্য আমাদের হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, ডিক্রিজড ওভারিয়ান রিভার্স, লিউটিয়াল ফেজ ডিফেক্ট অ্যান্ড লিউটিনাইজড আনরাপচার্ড ফলিকল থাকতে পারে। তাহলে এগুলো গেল আমাদের প্রাইমারি কজেস। প্রাইমারি প্রথমে মেল কজেস, দেন ফিমেল কজেস। হেডিংগুলো একই, যে systemic factors, endocrinopathy, genital factors, and coital factors. Coital factors are not present for the female ones. ঠিক আছে? So causes of secondary infertility. এখানে আবার মেল কজেস কি কি থাকতে পারে? সিস্টেমিক ফ্যাক্টরস। এটা আমি দুটো আলাদা করে কেন লিখেছি, কারণ তোমাদের প্রাইমারি ইনফার্টিলিটি, সেকেন্ডারি ইনফার্টিলিটি আলাদা করে আসতে পারে। সো ওই জন্য দুটো আলাদা করে লিখে দিয়েছি, কজ এটা তো কোনো কোয়েশ্চেন ছিল না, আমি টোটালটা একটা পড়ানোর মতো করে, একটা চ্যাপ্টারের মতো করে লিখেছি, ঠিক আছে? সো কজেস অফ সেকেন্ডারি ইনফার্টিলিটি, সিস্টেমিক ফ্যাক্টরস কি কি থাকতে পারে? এগেন এজিং, ডায়াবেটিস, হেভি স্মোকিং, অ্যালকোহলিজম, ওবেসিটি। Endocrinal causes, hypothyroidism, adrenal hyperplasia. Psychological factors like depression, genital factors like herniorrhaphy, hydrocele, vasectomy, and infective procedures like urogenital organs and tracts. Psychological are these are the male causes, ঠিক আছে? And the female causes again same, systemic male causes এর মধ্যে systemic factors, aging and obesity. Endocrine causes like thyroid, metropathia, polycyclic ovarian disease, and Sheehan syndrome থাকতে পারে। সাইকোলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে ডিপ্রেশন, জেনারেটাল ফ্যাক্টরের মধ্যে এই সবগুলো, লাইক যেগুলো আগে পড়লাম সেই সবগুলো থাকতে পারে। এছাড়াও নতুন কিছু লাইক এন্ডোমেট্রিয়াল টিবি, ইউটেরাইন সাইনিকে, ইউটেরাইন ফাইব্রয়েড, পোস্ট আইসিডি, এটসেট্রা। ইনভেস্টিগেশনস অফ প্রাইমারি ফার্টিলিটি। এবার আমরা কি কি ইনভেস্টিগেশন করব? ফার্স্ট অফ অল হিস্ট্রি দেখব, যে পয়েন্টস টু হুইচ কজ অফ প্রাইমারি ইনফার্টিলিটি। হিস্ট্রি থেকে জানার চেষ্টা করব যে এগুলোর মধ্যে কোনটা আছে। সোশ্যাল হিস্ট্রি আছে, অকুপেশনাল হিস্ট্রি, প্রিভিয়াস সার্জারি, হরমোনাল প্রবলেম, মানে যে কজগুলো দেখলাম সেই কজগুলো একটা একটা করে আমরা কাট আপ করার চেষ্টা করব ফ্রম দ্য হিস্ট্রি। হিস্ট্রি অফ মামস ইনফেকশন, যে কোনো ইনফেকশন ছিল কিনা, ইরেকটাইল ডিসফাংশন আছে কিনা, এটসেট্রা। ফিমেল পার্টনারকেও সিমিলারলি ভ্যাজাইনাল ডিসচার্জ আছে কিনা, অ্যাবনর্মাল ব্লিডিং আছে কিনা, হরমোনাল প্রবলেম আছে কিনা, এটসেট্রা। এরপরে আমরা যাব পেলভিক এক্সামিনেশনে। মেল পার্টনারে পেলভিক এক্সামিনেশনে কি কি দেখব? সিমেন অ্যানালিসিস করব, রুটিন ইনভেস্টিগেশন করব। স্পেশাল ইনভেস্টিগেশনের মধ্যে কি কি দেখব? হরমোনাল স্টাডিজ লাইক সিরাম, এফএসএইচ, এলএইচ, টিএসএইচ, fructose level in the seminal fluid, testicular biopsy, transrectal ultrasound, vasogram করব, mostly replaced by TRUS, and immunological test করব, karyotype analysis করব, ঠিক আছে? আর ফিমেলের জন্য ডায়াগনোসিস, ফিমেলের জন্য যে ইনভেস্টিগেশন কি কি দেখব? ডায়াগনোসিস অফ দ্য ওভুলেশন, menstrual history like regular cycle হয় কিনা, বেসাল বডি টেম্পারেচার দেখব, সার্ভাইকাল মিউকোস্টাডি করব, মিউজেনাল সাইটোলজি করব, হরমোন এস্টিমেশন, এন্ডোমেট্রিয়াল বায়োপসি, অ্যান্ড serial folliculometry of the assessment of the follicle by TS or TBS. Evaluation of tubal pregnancy, tubal patency, laparoscopic chromoperturbation or hysterosalpingography. This is the most common. hysterosalpingography কি করি আমরা? একটা ডাই পুশ করি থ্রু দ্য ভেজাইনা এন্ড দেখি এটা স্পিল করছে কিনা দিক থেকে, এন্ড দ্যাট শোজ দ্য আমাদের ডাকটা পেটেন্ট আছে কিনা। এন্ড সোনা hysterosalpingography, দ্যাট ইজ আমরা সেটা ডাকটা দেওয়ার পর এটা ইউএসজি করে দেখি, সো পেটেন্সিটা বোঝা যায়। হচ্ছে ইনভেস্টিগেশন অফ দ্য সেকেন্ডারি ইনফার্টিলিটি। তাহলে এগুলো ছিল হচ্ছে ইনভেস্টিগেশন অফ দ্য প্রাইমারি ইনফার্টিলিটি, যার মধ্যে প্রথমে হিস্ট্রি নেব, দেন পেলভিক এক্সামিনেশন করব, তারপরে ইনভেস্টিগেশন আসবো। ইনভেস্টিগেশনের মধ্যে মেল পার্টনারের পয়েন্ট দেখবো, দেন ফিমেল পার্টনারের পয়েন্ট দেখবো। ইনভেস্টিগেশন অফ দ্য সেকেন্ডারি ইনফার্টিলিটি, ফার্স্টে আবার হিস্ট্রি নেব। ফর মেল পার্টনার দেখবো কোনো হিস্ট্রি অফ ডায়াবেটিস, স্মোকিং, অ্যালকোহল ইনটেক, এনি প্রিভিয়াস সার্জারি আছে কিনা, ভেসেক্টমি, যদি ওটা ভ্যাসেক্টমি করে দিই তাহলে আর প্রেগনেন্সির কোনো চান্স নেই। আর হিস্ট্রি অফ হরমোনাল প্রবলেমস আছে কিনা, হাইপোথাইরয়েডিজম আছে কিনা,
ফিমেল পার্টনারের জন্য দেখবো কোনো ভ্যাজাইনাল ডিসচার্জ মানে কোনো ডিজিজ আছে কিনা, প্রিভিয়াস কোনো প্রেগনেন্সি অর অ্যাবর্শনের হিস্ট্রি আছে কিনা, আইইউসিটি আছে কিনা, এনি প্রায়ার সার্জারি আর প্রসিডিওর যেটাতে হয়তো অর্গানটাই নেই তো প্রেগনেন্সির চান্সই আসে না, কোনো টিবির হিস্ট্রি আছে কিনা, অর এনি অ্যাবনর্মাল হরমোনাল প্রবলেম আছে কিনা, মোস্টলি থাইরয়েড। এরপর এক্সামিনেশন করবো, থ্রো জেনারেল এক্সামিনেশন ইজ রিকোয়ার্ড, তারপরে ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনে কী কী দেখবো? ফর দ্য মেল পার্টনার again সিমেল থাইরয়েড, ব্লাড গ্লুকোজ, লিপিড প্রোফাইল, ভ্যাসোগ্রাফি। আর ফিমেলের জন্য এগুলো যদি সবকটা ঠিক থাকে দেন তারপর আমরা ফিমেল পার্টনারে যাবো। ফিমেলে কি দেখবো? থাইরয়েড দেখবো, ভেজাইনাল সার্ভাইকাল স্মিয়ার দেখবো, ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ড করে দেখবো, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করে দেখবো, আর টিউবাল পেটেন্সি টেস্ট করে দেখবো। এছাড়া কি করতে পারি? ল্যাপারোস্কোপিক ক্রোমোপার্টিব্রেশন করতে পারি। দিস আ প্রসিডিওর বোথ ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপিউটিক বেসড অন হোয়াট প্রবলেম ইজ দেয়ার। হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাম করতে পারি, যেটা বললাম সিমিলারলি। আর এন্ডোমেট্রিয়াল বায়োপসি করতে পারি ইফ এনি কনজেনিটাল ডিফেক্ট অর এনি ডিফেক্ট ইজ অবজার্ভড। মানে যদি মনে হয় যে কোনো এন্ডোমেট্রিয়ামে কোনো প্রবলেম আছে যার জন্য কনসিভ করতে পারছে না, দেন এন্ডোমেট্রিয়াল বায়োপসি করে দেখতে পারি। Like evidence of like in cases of evidence of secretory activity, endometrial glands of second half of the cycle not helps to the diagnosis of ovulation. আর endometrial biopsy can detect the inflammation or infection of the endometrium. মানে endometrium যদি মোস্টলি রেডিশ থাকে, যদি কোনো হাইপার ইনফ্লামেশন থাকে, দেন আমরা সেটা endometrial biopsy দেখতে পাই। আর in the context of secondary infertility of the female, endometrial biopsy is very important, কারণ আমার অলরেডি আগে একটা ফিটাস আছে, আগে কনসিভ করেছে, so this becomes more important as a secondary to rule out endometrial tuberculosis, which is very common cause of 12.8% of the female. ঠিক আছে, এখানে শেষ আজকের আমাদের ইনফার্টিলিটি। প্রাইমারি সেকেন্ডারির মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, একটা প্রপারলি পড়লে আর একটা হয়ে যাবে। শুধু ডিফারেন্সগুলো হচ্ছে প্রাইমারিতে আগে আমার কনসিভ করেনি, সেকেন্ডারিতে আগে আমার কনসিভ করেছে, দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স। ঠিক আছে, ওভারঅলে কারোর কোনো ডাউট থাকলে বলো। আমি জানি সবার খুব খিদে পেয়েছে, তাও যদি কারোর কোনো ডাউট থাকে, কারণ এটা আমাদের আপাতত অবস্টেটিক্সের লাস্ট ক্লাস। আবার আমরা কন্টিনিউ করবো অ্যাজ পার দ্য কোয়েশ্চেন্স রিকোয়ার্ড। কারো কোনো ডাউট আছে যারা এখানে প্রেজেন্ট আছে তাদের মধ্যে? তাহলে ক্লাসটা শেষ করি। ঠিক আছে, চলো। হুম, কি বললে? ওকে, চলো, গুড নাইট।